আহ, বলছে যে বি একটি অবস্থান্তর ধাতু। তো এই ক্ষেত্রে বি একটি অবস্থান্তর ধাতু, এটা তোমাদের প্রমাণ করাবা। কিভাবে করবা? ডি অরবিটাল দেখাবা। এখন এই মূল্যটা কি আসলে? 4 নম্বরে এটা কি? 4 নম্বরে এটা কি হচ্ছে? যে বি এর ক্ষেত্রে দেখো এন এর সর্বনিম্ন মান প্রযোজ্য। কপার, এই কপারের কি আংশিক অপূর্ণ দেখাবা। যে ডি 3 ডিটা দেখা যাচ্ছে যে আংশিক পূর্ণ, অপূর্ণ বলতেছে আংশিক পূর্ণ। ঠিক আছে, আংশিক পূর্ণ কি? ডি দেখো 1 থেকে 9 এর মধ্যে পাবা। ইলেকট্রন বিন্যাস করবা, করে দেখাবা। কিন্তু অবশ্যই কপার কি হইতে হবে? সুস্থিতিশীল হইতে হবে। তো কপার প্লাস বেশি সুস্থিতিশীল না কপার 2 প্লাস বেশি সুস্থিতিশীল? হ্যাঁ, কপার কপার প্লাস। প্লাস। কপার প্লাস না কপার 2 প্লাস? কপার 2 প্লাস মনে হচ্ছে আমার। হুম, কনফিউশন নাকি? কপার 2 প্লাস। কপার 2 প্লাসটা কিন্তু দেখা যাবে যে তোমাদের, আচ্ছা আমি বুঝাই বলতেছি দেখো। এই ক্ষেত্রে তোমরা যেটা সুস্থিত আয়ন দেখবে, একটা কপার প্লাস আর একটা কপার 2 প্লাস। তো তোমার হচ্ছে 3D10 4S1, তাই তো? 3D10 4S1। তো দেখা যাবে একটা কপার প্লাস পাবা আর একটা কপার 2 প্লাস পাবা। এই ক্ষেত্রে হাইড্রেশন একটা এনথালপি, একটা নাম একটা ইয়ে আছে, হাইড্রেশন এনথালপি আর লেটিস এনথালপি। ঠিক আছে, ওইটা তোমরা হয়তো পড়ছো কোনো সময়, মনে নাই তোমাদের। তো এই ক্ষেত্রে তোমরা যেটা দেখবা যে যেটার বেশি চার্জ হবে না, সেটার হাইড্রেশন এনথালপি তত বেশি। যেটা চার্জ যত বেশি, সেটা হাইড্রেশন এনথালপি তত বেশি। তো কার চার্জ বেশি হয়? কপার 2 প্লাস না কপার 2 প্লাস? হুম, কপার 2 প্লাস। আয়ন বেশি, চার্জ বেশি। সে কারণে কিন্তু আমরা কপার 2 প্লাসটাকে এখানে দেখবো, যে কপার 2 প্লাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আংশিক অপূর্ণ। কপার প্লাসের ক্ষেত্রে তো 3D10 হয়ে যাচ্ছে। যেমন কপার প্লাস যদি তোমরা দেখো, এই যে 3D10 পাচ্ছি। এবার হইলো, হইলো না, কারণ এই ব্যাখ্যাটাও দিবা যে এখানে কপার 2 প্লাসের ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি কম, কিন্তু কপার 2 প্লাস হাইড্রেশন এনথালপি বেশি। কেন বেশি? কারণ চার্জ ঘনত্ব বেশি। চার্জ ঘনত্ব বেশি। ঠিক আছে, তোমার শুধু কি পয়েন্ট মনে রাখবো, ওই 10-12 লাইন মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এমনিতেই বানাইতে পারবা তখন। তো এইটা মনে রাখবা যে কপার 2 প্লাসের ক্ষেত্রে চার্জ ঘনত্ব বেশি, হাইড্রোজেন এনথালপি বেশি। সে কারণে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অবান্তর। কিন্তু কপার প্লাস তো দেখা হবেই না অবস্থান্তর। কারণ তুমি একটা ইলেকট্রন ত্যাগ করে তো 3D10 হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো না? তো এটা ব্যাখ্যা করতে পারবো তো? পারবো। ওকে, এরপরেরটাতে আসো। বলছি যে ডি এর হ্যালাইট আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু ই এর হ্যালাইট আর্দ্র বিশ্লেষিত হয় না। তো সেম প্রশ্ন, এই আগের প্রশ্নটা। একটা হবে সিলিকন টেট্রাক্লোরাইড, আর একটা হবে কার্বন টেট্রাক্লোরাইড। সেম ভাবে ব্যাখ্যা করবো, এই একই প্রশ্ন। এরপরে আসো, Z(X3) যৌগ অপেক্ষা Y(X3) যৌগটি অধিক ক্ষারীয়, ব্যাখ্যা করো। তো Z(X3) আর Y(X3) তোমরা বের করো তো 1 মিনিটের মধ্যে। বের করতে পারছো? জেড জেড কি? ফসফরাস আর ওয়াই হচ্ছে নাইট্রোজেন। ওয়াই কি? কেমন লাগছে সেটা? আচ্ছা নাইট্রোজেন, এ ঠিক আছে আছে রে, ঠিক আছে। নদীর পারে। এনপি।
এক্স এক্স কি? হাইড্রোজেন। হাইড্রোজেন। তাহলে জেড এক্স থ্রি এটা হচ্ছে পিএইচ থ্রি, এটার নাম কি বলতো? আর একটা হচ্ছে ওয়াই এক্স থ্রি, এটার নাম কি? এনএইচ থ্রি, একটার নাম কি? অ্যামোনিয়া আর অ্যামোনিয়া। ফসফোনিয়া। আর পিএইচ থ্রির নাম কি? হ্যাঁ বলো। ফসফোনিয়াম। ফসফোনিয়াম, পিএইচ থ্রি। মনে নেই এটা। ফিন মনে হয়, ফসফোনিয়াম আমার তো মনে করতেছে না। তো পিএইচ থ্রি, পিএইচ ফোর আম কি তো হবে না। হ্যাঁ, তো ফসফিন হইতে পারে বা হ্যাঁ, PS4 আর নিয়ামটা আসবে। হ্যাঁ, ঠিক আছে। তো হচ্ছে তো এখন নামটা যেহেতু মনে নাই, কোন এক সময় মনে আসলে আমি বলবো, আর তোমাদের যদি তোমরা পাও তো ঠিক আছে। এখন এই দুইটার ক্ষেত্রে এনএইচ থ্রি দুইটার মধ্যে ক্ষার ধর্মীয়তা কোনটার বেশি, ক্ষারীয় ব্যাখ্যা করো। তো তোমরা এই ক্ষেত্রে দেখবা যে এদের পরিণাত্মকতার পার্থক্যটা দেখবা। ফসফিন, ফসফিন এটার নাম ফসফিন, বুঝছো? পিএইচ থ্রি ফসফিন, আমি মনে করছি। দেখো, এই ক্ষেত্রে তরিণাত্মকতার পার্থক্য দেখবা। দেখবা যে এনএইচ থ্রি তরিণাত্মকতা, এনএইচ থ্রি তরিণাত্মকতা, পার্থক্য বেশি। হ্যাঁ, পরিণাত্মকতার পার্থক্য বেশি, এটা একটা, এই জন্য কিন্তু এটার বেশি হবে, পার্থক্যটা বেশি। কার অপেক্ষা? ফসফিনের অপেক্ষা। সেম ভাবে নাইট্রোজেনের আকার কিন্তু ফসফরাসের থেকে ছোট। নাইট্রোজেনের আকার, এই দুইটা কারণেই মূলত এর ক্ষারকীয় ধর্মটা বেশি। আকার ফসফরাস অপেক্ষা ছোট, অপেক্ষা কম। নাইট্রোজেনের আকার ফসফরাস অপেক্ষা কম। তো তোমরা কিভাবে আনসার করবা? যে তোমরা লিখবা যে নাইট মানে হচ্ছে অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বেশি ক্ষারক ধর্ম প্রকাশ করে। কারণ হচ্ছে, কথাগুলো মনে নাও, মাথায় নাও, এগুলো তো বাংলা লিখে দেওয়ার প্রয়োজন পড়ে না, যদি না মনে থাকে আমি আবার পরের দিন বলবো। কারণ হচ্ছে এখানে লিখে দিছে সব। কারণ তরিণাত্মকতার পার্থক্য দেখা যায় হাইড্রোজেন আর নাইট্রোজেনের ক্ষেত্রে বেশি। কার অপেক্ষা? পিএইচ এর বেশি, পিএইচ এর অপেক্ষা। এমনকি এই যে ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ আর হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ, দেখা যায় নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধটা কম হয়। কার অপেক্ষা? ফসফরাসের অপেক্ষা। কারণ আকারও চিন্তা করো, ফসফরাস বেশি, নাইট্রোজেন কি কোথায়? নিচে, উপর থেকে নিচের দিকে। আর ফসফরাস, নাইট্রোজেন উপরে, ফসফরাস নিচে। তাহলে অবশ্যই নাইট্রোজেনের আকারটা ছোট, পারমাণবিক ব্যাসার্ধ। এমনকি তোমরা যদি ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধটা মনে রাখো, 0.11 ন্যানোমিটার, এটাও বলে দিবা। আর নাইট্রোজেন না, 0.75, 5.3, যে কোনো একটা ন্যানোমিটার। এই দুইটা বলে দিবা যে এদের পারমাণবিক ব্যাসার্ধের মধ্যে ডিফারেন্স এটা। যেহেতু ছোট, ফসফরাসের পরমাণুর তুলনায় নাইট্রোজেনের আকার কি ছোট হচ্ছে, ফসফরাসের তুলনায় নাইট্রোজেনের আকার আরো বেশি ছোট, সেটা কিন্তু দেখা যাবে যে এদের মধ্যে কি বেশি হবে। এই দুইটা কারণের ফলে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে, এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব বা নিঃসঙ্গ ইলেকট্রন মেঘ, ইলেকট্রন মেঘ বা নিঃসঙ্গ ইলেকট্রন বেশি হবে। নিঃসঙ্গ ইলেকট্রন বেশি হওয়াতে বেশি হবে। এতে কি হবে? নাইট্রোজেন এর তোমার হচ্ছে প্রোটন ক্ষমতা, প্রোটন ক্ষমতা বা প্রোটন ক্ষমতা বলতেছি, ইলেকট্রন প্রদান ক্ষমতা বেশি হবে। ইলেকট্রন প্রদান ক্ষমতা বেশি হবে।
বেশি হবে, যার ফলে এর কি, কার অপেক্ষা, ফসফরাসের অপেক্ষা। কারণ দেখো নাইট্রোজেনের খুব ঘন ঘন ইলেকট্রন হবে না, নাইট্রোজেনের দেখা যাবে যে অনেক কাছাকাছি ইলেকট্রন, এদের মধ্যে বিকর্ষণ তৈরি হবে। ইলেকট্রন প্রদান মানে কি, ছাড়ে দেওয়া, ত্যাগ করা। বুঝতে পারছো? যদি বোঝো আমি পরের সিকিউতে যাবো, তাহলে তোমরা এইভাবে কিন্তু ব্যাখ্যা করবা। তো তোমরা যে আমাকে পিডিএফটা পাঠাবা এইভাবে লিখবা। বুঝতে পারছো? হুম। হ্যাঁ শেখ দাদা কামাল, বুঝছি। শেখ কামাল তুমি তো ইয়ে করে রাখছো, এবার নাম রাখতে হচ্ছে, জীবন মিট করে না। দেখো, এরপরে দেখো, এই যে খুব ভালো ভালো প্রশ্ন। এ এর হ্যালাইট প্যারাচম্বকীয় কিন্তু বি এর হ্যালাইট নয় কেন? এগুলো তো মনে হারাবেই, এগুলো তো মনে হারাবেই, কারণ এগুলো তো সেই রকম প্রশ্ন। দেখো, তাহলে এ এর হ্যালাইট প্যারাচম্বকীয় আর ডায়াচম্বকীয়ের মধ্যে পার্থক্যটা কি? জীবন মিট খোলো। প্যারাচম্বকীয় এবং ডায়াচম্বকীয়ের মধ্যে যেটা পার্থক্য তোমরা দেখবা, যে তোমাকে এখানে কিন্তু খুব ভালো মতো করে ইলেকট্রন বিন্যাস পারতে হবে। মানে ওই যে তোমার হুন্ডের নীতি, আব্বায়ন নীতি, এগুলো কিন্তু জানতে হবে, না জানলে কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে এ, এটা কি আসলে? এ দেখা যাচ্ছে 3d6 4s2, 3d6 4s2 কি? আয়রন। আয়রন, ভেরি গুড। 3d6 4s2, তাহলে আয়রন। আয়রনের ক্ষেত্রে কি করব, বলছে যে আয়রনের হ্যালাইট প্যারাচম্বকীয় কিন্তু বি এর হ্যালাইট, বিটা কি? বিটা কি? 3d মানে জিঙ্ক, তাই তো? জিঙ্ক। তাহলে একটা কি হচ্ছে, যে কোনো একটা হ্যালাইট নাও তুমি, ক্লোরাইডটাই বেশি বানায়, বানায় মানে বেশি ব্যবহার করা হয়, জিঙ্ক ক্লোরাইড। আর একটা কি, ফেরাস ক্লোরাইড, ফেরাস, ফেরিক, ফেরাস কিন্তু, হ্যাঁ। এই দুইটা তোমরা দেখো, এই দুইটার ক্ষেত্রে কোনটা কি, একটা কি প্যারা আর একটা কি, দুইটাই তোমাদের ব্যাখ্যা করবো। এখন দেখো, আমাদের এখানে জিঙ্ক বলতে, জিঙ্ক 2+, এটা আয়রন 2+, ঠিক আছে? এটা হচ্ছে জিঙ্ক 2+, একটা আয়রন 2+। এখন তোমরা যদি এর ইলেকট্রন বিন্যাসটা করো না, তাহলেই বুঝতে পারবে। এখন মনে রাখবা, যদি ইলেকট্রন বিন্যাস করে দেখো যে তোমরা বিজোড় ইলেকট্রন পাও, ঠিক আছে, যে সর্বশেষ শক্তি স্তরে যদি বিজোড় ইলেকট্রন পাও, তাহলে সেটা হবে প্যারাচম্বক। আর যদি বিজোড় ইলেকট্রন না থাকে, তাহলে সেটা কি, ডায়াচম্বক। তার মানে বিজোড় থাকলে প্যারা, ডায়া মানে ডাবল, ডাবল থেকে ডায়া কথা চিন্তা করবা। তাহলে ডাবল ইলেকট্রন যদি পাও, তাহলে এখন এই ইলেকট্রন বিন্যাসটা করবো কিভাবে? যেমন আমরা যদি জিঙ্ক 2+ এর ক্ষেত্রে করি, তো 1s2 2s2, আমি শেষের দুইটা লাগবে, হ্যাঁ, সামনের গুলা লেখার দরকার নেই। তাহলে একটা কি পাবো, 4s2, একটা পাবো 3d10, আর একটা কি 4s0। তো এখন দেখো, এটাতে আমরা কি করব, ডি এর কয়টা অরবিটাল, 5টা না? আর এস এর কয়টা? এস এর একটা। তো এই যে দুইটা। 5টা, 1 2, এস এর দুইটা, ম্যাম 5টা, এই যে দেখো। তো একটা কি dx dy dz, তাই না? ডি x² - y², আমার মনে নাই, মনে পড়তেছে না। ডি হ্যাঁ এক্স dy dz। দাদা ডি ইয়া x² y² তারপর হচ্ছে x² - y² আর একটা হচ্ছে। শোনো, প্রথমে একটা dx না, তারপর dy dz না, এরকম না? হ্যাঁ। হ্যাঁ ওইটা দাও। ডি ডি এক্স এক্স ওয়াই না? স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে ডি জেড এক্স, না এরকম একটা ছিল ডি জেড স্কোয়ার। হালকা ফুলকা মনে হয়। আচ্ছা আচ্ছা, পাবো আমরা ধীরে ধীরে, আমার হয়তো মনে পড়বে। তা দেখো, dz², ঠিক আছে, এটাই হতে পারে dz²। তো এখন দেখো, না না, এই ক্ষেত্রে আগের গুলা। একটা, দুইটা, তিনটা, আর চারটা। দাদা এক্স ওয়াই জেড যে দিছো না, হ্যাঁ। ওইটা পি এর ক্ষেত্রে পি এক্স পি ওয়াই পি জেড, এখানটা হবে ও, তোমার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এইরকম কিছু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
জি এক্স ওয়াই জেড এক্স, এরকমই কিছু হবে। আর না হলে আমার মনে এইটা যদি এইটা এইটা ঠিক আছে, যেটা এখন দিলে এটা ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে তাই না, এখন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। দেখো, তাহলে আমরা এখান থেকে পাঁচটা পাচ্ছি, কিন্তু এটি কি হুন্ডের নীতি কি? বিজোড় হয়ে আগে বসবে। আগে বিজোড় হয়ে বসবে, এই যে দেখো 10টা হয়ে গেছে, আর এখানে 4s0 নাই। দেখো তো এখানে কি কোনো তোমরা অযুগ্ম পাচ্ছো? অযুগ্ম আছে? নাই। তো সেই ক্ষেত্রে তোমরা বলবা যে জিঙ্ক টু প্লাসে কোনো বিজোড় ইলেকট্রন নেই, জিঙ্ক টু প্লাসে কোনো বিজোড় ইলেকট্রন নেই, বিজোড় ইলেকট্রন নেই। যেহেতু বিজোড় ইলেকট্রন নাই, তাহলে বলবা এদের ডাইপোল যে মোমেন্টটা না, একটা মোমেন্ট আছে, মোমেন্ট মানে কি ঘুরতেছে, ডাইপোল মোমেন্ট। একটা ইলেকট্রন মানে চতুর্দিকে এইভাবে সঞ্চালনশীল ইলেকট্রন মতো একটা মোমেন্ট আছে, সেটা কিন্তু নাই। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট শূন্য। দুটো পোলেই তো তৈরি হচ্ছে না, তাহলে এখানে দুটো ডাইপোল মোমেন্ট শূন্য, তার মানে এটি কি, অর্থাৎ এটি কি ডায়াচুম্বক হবে, ডায়া। কিন্তু যদি তোমরা সেম ভাবে আয়রন 2+ এর ক্ষেত্রে আসো, 3d6 4s কি হবে, 0। তাহলে এই যে সেম ভাবে পাঁচটা, এর নিচে নাম দিলাম না আমি, প্রথমে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে দেখো এখানে অযুগ্ম কয়টা, চারটা না? অযুগ্ম চারটা। যেহেতু বিজোড় ইলেকট্রন আছে, তার মানে তোমরা এটা ব্যাখ্যা করবা আয়রন 2+, বিজোড় ইলেকট্রন বিদ্যমান, বিজোড় ইলেকট্রন বিদ্যমান, সেহেতু কি এটা ডাইপোল মোমেন্ট আছে, ঠিক আছে, তার মানে এটা কি প্যারাসম্পর্কীয়। তার মানে তোমাদের একটা প্রশ্ন, এগুলো একটা প্রশ্নই তোমাদের অস্ত্র, প্রতিটা প্রশ্ন। তার প্রতিটা প্রশ্ন মনে রাখবা, প্রতিটা প্রশ্ন নোট রাখবা, এই টাইপেরই প্রশ্ন আসবে। যেহেতু 23-এর এগুলো, বুঝছো, তো অতএব এই টাইপেরই আসবে। এরপর আসো, 24-এর তো কোনো এক্সামে হয়নি, তো 23-এর প্রশ্ন লাস্ট প্রশ্ন। তো দেখো, সি ও ই এর গঠিত সালফেট যৌগের মধ্যে কোনটি রঙিন হবে? এখন রঙিন হওয়ার শর্ত ডি অরবিটাল, রঙিন হওয়ার শর্ত কি, ডি অরবিটাল। যদি ডি অরবিটাল থাকে এবং অবস্থান্তর মৌল যদি হয়, অবশ্যই ডি অরবিটাল থাকতে পারে, দুইটাতেই ডি অরবিটাল থাকতে পারে, সমস্যা নাই। কিন্তু অবস্থান্তর মৌল যদি হয়, তাহলে সেটা কি রঙিন যৌগ গঠন করবে, ঠিক আছে। তাহলে রঙিন যৌগ গঠনের শর্ত হচ্ছে অবস্থান্তর মৌল হইতে হবে, ডি অরবিটাল থাকবে। ডি অরবিটাল থাকা মানেই যে অবস্থান্তর মৌল এমনটা তো না, অবস্থান্তর মৌল হলেই সেটা ডি অরবিটাল। কিন্তু তার মানে আমরা বলতে পারি যে সব ডি অরবিটাল যুক্ত যৌগই, মৌলই অবস্থান্তর মৌল না, কিন্তু সকল অবস্থান্তর মৌলই ডি অরবিটাল যুক্ত। এমন প্রশ্ন আসতে পারে না? তখন তোমরা ব্যাখ্যা করবো এইভাবে। খ নম্বরে আসলো যে সকল ডি অরবিটাল যুক্ত মৌলই অবস্থান্তর মৌল, কিন্তু সকল অবস্থান্তর মৌলই, উল্টে বললাম, সকল ডি অরবিটাল যৌগ, সকল অবস্থান্তর মৌলই ডি অরবিটাল যুক্ত, কিন্তু সকল ডি ব্লক যুক্ত মৌল কেন অবস্থান্তর মৌল নয়? তখন তোমরা দেখাবা যে D1 থেকে 9 হইতে হবে, কিন্তু D1 থেকে 9 না হলে কি একটা ব্যতিক্রম, জিঙ্ক, জিঙ্কের ক্ষেত্রে বলে দিলা। তো সেম ভাবে এখানে সি আর ই কি, যৌগ দুইটা বের করো তো, সি আর ই, এটাই তো তোমাদের প্রথম কাজ, সি আর ই তোমরা বের করো, সি বের করো আর ই সিটা বের হচ্ছে করো। তোমার ক্রোমিয়াম। সি ক্রোমিয়াম, আর ইটা কি হচ্ছে? জিঙ্ক। জিঙ্ক, ভেরি গুড। এখন জিঙ্ক দেখো, দিবে না। জিঙ্ক দিবে না, হ্যাঁ হয়ে গেল, প্রশ্নের অ্যান্সার শেষ। কিন্তু আমরা লিখবো কিভাবে এটা খুব সুন্দর মতো, এইটা হচ্ছে, এগুলো তো আর বলতে হবে না, এগুলো তো অ্যাডমিশনের ম্যাথ, মানে অ্যাডমিশনেরই এগুলা, বুঝছো। শিখেরও এটা আসা প্রশ্ন। তো এটা কি হয়েছে, যে জিঙ্ক 2+ দিবে না, কেন দিবে না? কারণ জিঙ্ক 2+ তো অবস্থান্তর মূল্য না। এখন কেন, সেটা আমরা এখন ব্যাখ্যা করবো একটা চিত্র দিয়ে। সেটা হচ্ছে যে ক্রোমিয়াম 2+ দেখায় কেন, তোমরা সুন্দর মতো দুইটা ইলেকট্রন বিন্যাস দেখাই দিবা, প্রশ্নের অ্যান্সার করবো এইভাবে। দেখো,
তোমরা জিঙ্ক 2+, তোমরা দেখাইলে ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম ক্রোমিয়াম 2+। এখন যৌগ দুইটা আগে দেখাবা, Cr2SO4 3, এটা ক্রোমিয়াম সালফেট, এটা জিঙ্ক সালফেট। ঠিক আছে, দুইটা যৌগ তোমরা বলবা একটা কি, তাহলে এটা কি ক্রোমিয়াম কি প্লাস হচ্ছে বলো তো, 3+। তো এই দুইটা ইলেকট্রন বিন্যাস তোমরা দেখাই দিবা সুন্দর করে। এরপরে বলবা যে এইটার ক্ষেত্রে ডি অরবিটালে কি 10টা আছে, সেহেতু এটা অবস্থান্তরমূল্য নয়, বর্ণ প্রদর্শন করবেও না। কিন্তু ক্রোমিয়াম করবে, কারণ ডি এর 1 থেকে 9 এর মধ্যে আছে, সেটা তোমরা দেখাবা যে কয়টা আছে। এখন এখানে উত্তেজিত অবস্থা একটা বিষয় আছে, বুঝছো? তুমি যখন এটাকে উত্তেজিত করবা, সেটা হচ্ছে কোনো একটা ইউভি আলোর উপস্থিতিতে বা যেটাতেই করো, তুমি এই ডি অরবিটালের মধ্যে একটা কি উত্তেজিত অবস্থা দেখতে পাবা। একটা লোয়ার ইয়ে পাবা, একটা মানে হাই ইয়ে পাবা। মানে যখন শক্তির স্থানান্তর হবে এক জায়গা থেকে, যখন শক্তি মানে শোষণ আর বিকিরণ হবে কক্ষপথের মতো, নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যখন যায় শক্তি কি বিকিরিত হয়, আবার উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসে তখন শক্তি শোষিত হয়। তো এই উল্টা বললাম মনে হয়, যেটাই বললাম মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষিত হয়, আর উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরিত হয়। তো এই শক্তি শোষণ বিকিরণের মধ্যেই কিন্তু আমার হচ্ছে আলো নির্গত বের হয়, এইখানে কিন্তু রঙিন যৌগ তৈরি হয়। যেমন ডি অরবিটালের ক্ষেত্রে যেটা দেখবো, আমরা যে 3D-র ক্ষেত্রে যেটা দেখবো, যে ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3d, 3d কি হবে, 4s0, তাই না? ভুল করলাম নাকি? 3p6 লিখে নিই, তাহলে 18 আর 3 21, 21 আর 3 24। হ্যাঁ, এই যে 3d6, এই 3dটা, এটাকে যদি তোমরা দেখো 1 2 3, দেখছো এই তিনটা কি হয় জানো? তুমি যখনই এটাতে ইয়ে করবা, এই স্থিতিশীলটা, এই তিনটা, 1 2 3, এই তিনটা, এটা 3D, এটা দুইটা ইয়ে দেখা যায়, একটা উচ্চ শক্তি স্তরে একটা নিম্ন শক্তি স্তরের মতো, মানে এটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কিভাবে দেখো, যে তোমরা এটা কেমিস্ট্রি বইয়ে পড়ছো, দেখছো হয়তো বা, দাদা পড়ছি এটা। পড়ো নাই? এই অবস্থা। কি অবস্থা বলো দেখি। ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো বুঝছো। তো এই যে DXY, DZX, হুম, তো এই যে তোমার হচ্ছে এখান থেকে কি একটা শক্তির ডিফারেন্স থাকবে ডেইলি, যেটাকে আমরা কি H F বলতে পারি বা H নিউ বলতে পারি, এই ডিফারেন্সটা থাকবে। তো এইটাকে কি বলবো আমরা, ডিজেনারেট অবস্থা। যে এইভাবে দেখো এই পাঁচটি অরবিটাল কি সমশক্তি স্তরে, মানে এদের কি শক্তিটা সমান হবে, এই পাঁচটা যে ডি অরবিটাল আছে। তো এই অবস্থাটাকে আবার বলবো আমরা ডিজেনারেট অবস্থা। পাঁচটি ডি অরবিটাল সমশক্তি স্তরে অবস্থান করতেছে, তার মানে এই যে পাঁচটা ডি অরবিটাল এরা কি অবস্থান করে। অবস্থা করবে ডিজেনারেট। কিন্তু যখনই দেখো বাইরে থেকে কোনো শক্তি অর্জন করবে, তখন এইটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তার মানে এই যে এইটাকে আমরা বলবো ডিজেনারেট। কিন্তু এরপরে নির্ময় মিট করো, এরপরে দেখো এইখানে যখনই তুমি কি করবে, শক্তি অর্জন করতেছে ডেইলি পরিমাণ, তখন এটি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে তুমি যে কোনো একটা নাম দিতে পারো,
তোমাদের বইয়ে দেখবা যে নাম দেওয়া আছে একটা EX, আর এটা হচ্ছে T2G। একটা নিচে এই এই দুইটাকে কি বলা হয়, এদের মধ্যে যে একটা পার্থক্য তৈরি হচ্ছে, এই যে ডেলি, এইটাই হচ্ছে রঙিন, এইটাই একটা আলো তরঙ্গদৈর্ঘ্য দেখাবে বা একটা আলো দেখাবে, এই বর্ণালী রূপে বাইরে বের হবে, এইটাই বর্ণালী রূপে বাইরে বের হবে। তার মানে তোমরা কথায় লিখবা কিভাবে, যে ক্রোমিয়ামের ক্ষেত্রে ডি অরবিটাল সমশক্তি স্তরে, মানে সমান শক্তি স্তরে থাকবে, অবস্থান করবে, যেটাকে আমরা বলবো ডিজেনারেট অবস্থা। যখনই ডিজেনারেট অবস্থার মধ্যে কি, একটা ডিজেনারেট অবস্থা বাইরে থেকে অবশ্যই শক্তি অর্জন করবে, আমরা কিন্তু বাইরে থেকে শক্তি দেওয়া হয়েছে, বাইরে থেকে, বাইরে থেকে শক্তি শোষিত হবে, শোষিত হলেই তো বিকিরণ হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তখনই কি এর মধ্যে যে একটা শক্তির পার্থক্য তৈরি হবে ডেল ই, এই পরিমাণ শক্তি শোষিত মানে বের হচ্ছে, তাহলে কি তখন দেখবে যে আলো বের হবে, মানে বর্ণালী বের হবে। ওইটাই। দেন আসো, আহ, আদ্র বিশ্লেষণ। শোনো, এটা হচ্ছে সিলিকন, বি তে সিলিকন না, যেহেতু মৌলের ক্লোরাইড বলছে আদ্র বিশ্লেষণ, তার মানে তখনই মাথায় রাখবে যে অবশ্যই সিলিকন নিয়ে কথা। তো দেখো এখানে এক কি যেহেতু সিলিকন, এক সিলিকন, তাহলে একটা হবে সিলিকন, একটা ক্লোরাইড। তো এইটা কি বলে দিবা, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, বিক্রিয়াটা দেখাই দিবে সুন্দর করে, হয়ে গেল। এরপরে অবস্থান্তর মূল্য নাই, হ্যাঁ এটাও হোমওয়ার্ক, এটা কাজ করবো বাসায়, না পারলে তো আমি বুঝাই দেবো। তারপরে এই যে এই প্রশ্নটা মনে হয় আমাকে ইয়ে করছিল, এরকম প্রশ্ন ইয়ে দিছিল নির্ময়, না রে, দিছিলে না নির্ময়? আমাকে ছবি তুলে দিছিলা তুমি, যেটা তার প্রবলেম হচ্ছে, এগুলো একটু সলভ করে দেন। এই টাইপেরই একটা ছিল। হ্যাঁ এই টাইপের একটা ছিল, এখন দেখো ওগুলো প্রবলেম সলভ করবো। দেখো এটা কিন্তু 22 সালে আমাদের সময় খুব বেশি আসছিল এই প্রশ্নগুলো। দেখো বলছে যে প্রদত্ত প্রতীক মৌলের প্রচলিত নয়, এবং বলছে CG3 যৌগটির জলীয় দ্রবণ অম্লীয় বর্ণনা করে। CG3, এখন এইটা কিন্তু গ্রাফ থেকে তোমাকে অ্যান্সার করতে হবে, বুঝছো, গ্রাফটা দেখে, গ্রাফটা বুঝে, আসলে এই গ্রাফটা কিসের, গ্রাফটা বুঝে করতে হবে কাজটা। দেখো সি, লাগাই তো আছে পারমাণবিক ক্রম। হ্যাঁ পারমাণবিক ক্রম, তাহলে দেখো তো কি হবে, তাহলে বলতে পারবা CG3? হ্যাঁ বলো দেখি, করতেছে কিনা। মানে এখানে মানে পারমাণবিক ক্রম যেটা বলছে কত থেকে শুরু করবো? এটাই প্রশ্ন, যে তোমরা কত থেকে শুরু করবা, জলীয় দ্রবণ অম্লীয়, বুঝছো, তার মানে জলীয় দ্রবণ অম্লীয় হইতে হবে। লিথিয়াম নাইট্রেট, না এটা তো হবে না। CG3 থাকতে হবে, মানে শেষে থ্রি থাকতে হবে, তাহলে কার যোজনী 3 সেটা আগে মাথায় নিয়ে আসো, ধাতুর মধ্যে কার যোজনী 3? অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে। ভেরি গুড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এই, হ্যাঁ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডই হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন পানির সাথে বিক্রিয়া ঠিক আছে। করবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন পানির সাথে বিক্রিয়া করবে না, তখন কিন্তু এটা একটা যৌগ তৈরি করবে, যেটা কি মানে একটা জটিল যৌগ তৈরি করবে, যেই যৌগটা কিন্তু অম্ল ধর্ম প্রদর্শন করবে, সেটা আমরা আসতেছি পরে, দেখো। তাহলে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাবো, এইটাই তোমাকে ধরতে হবে পরীক্ষায়, যে এখানে যোজনীটা তোমাকে দেখে বুঝতে হবে যে হ্যাঁ, যোজনী যেহেতু 3, কোন ধাতু যোজনী 3? অ্যালুমিনিয়াম ছাড়া আর কার আছে, কার আছে 3? বুঝাই দেওয়া যাচ্ছে যেহেতু 3, তাহলে অ্যালুমিনিয়ামই নিব আমরা। এখন এর জলীয় দ্রবণ অম্লীয়, তার মানে পানির সাথে বিক্রিয়া করতে হবে, ঠিক আছে, পানির সাথে বিক্রিয়া করতে হবে, তাহলে অ্যালুমিনিয়ামকে যখন তুমি পানির সাথে বিক্রিয়া দিবে না, তখন একটা জটিল যৌগ তৈরি হবে, যেটা হবে দাঁড়াও দেই আগে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, তাহলে আমরা যে যৌগটা পাইলাম সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। তো এটাই যদি আমরা ভাঙি কি হবে, Al3+,
প্লাস 3Cl মাইনাস, ঠিক আছে? তো এই অ্যালুমিনিয়ামটা যখন তুমি পানির সাথে বিক্রিয়া দিবে না, তখন এরকম একটা যৌগ তৈরি করবে। দেখো, অ্যালুমিনিয়াম 3+, যখনই তুমি পানির সাথে বিক্রিয়া দিবা, এল, এটা তৈরি করবে, এটা মনে রাখবা, H2O6, আর কি হবে উপরে 3+, হ্যাঁ 3+। এখন এই যে পানিটাকে কি বলা হয় জানো জটিল যৌগের ক্ষেত্রে? হ্যাঁ, পানিকে কি বলা হয় জানো? একুয়া। অ্যাকুয়া, ভেরি গুড, অ্যাকুয়া, অ্যাকুয়া। তাহলে এর নাম কি হবে? হেক্সা অ্যাকুয়া অ্যালুমিনিয়াম আয়ন, 3+ আয়ন। এর নাম হচ্ছে হেক্সা অ্যাকুয়া অ্যালুমিনিয়াম 3 আয়ন, এটা হবে, ঠিক আছে? তো এই যে এটা একটা জটিল যৌগ তৈরি করলো পানির সাথে বিক্রিয়া করে, এটা জটিল যৌগ, কিন্তু জটিল যৌগ। তো এই জটিল যৌগটা কি হবে? এটা যখন এটা পানির সাথে বিক্রিয়া দিলে না, এই জটিল আয়ন এই যৌগটা কিন্তু এবার দেখো এসিডের মতো আচরণ করবে। কেন এসিডের মতো আচরণ করবে? তুমি যখন এটা তোমরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া দিবে না, তখন এটা হাইড্রোজেন আয়নকে ত্যাগ করে দিবে, আর ওএইচ আয়নকে কি করবে? নিজের কাছে নিয়ে নেবে। তা হাইড্রোজেন আয়ন যেহেতু ত্যাগ করে দিচ্ছে, তাহলে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে দিলেই এইখান থেকে হাইড্রোজেন আয়ন ত্যাগ করতেছে মানে কি? প্রোটন দান করতেছে। প্রোটন দান করলেই সেটা কি অ্যাসিড, তার মানে এটা কি অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করবে। এটাও মাথায় রাখবা যে পানির সাথে বিক্রিয়া করে এই যে এই আয়নটা এল, জটিল আয়নটা, জটিল যৌগটা H2O কি করলো? পানির সাথে বিক্রিয়া করে এই যে যখনই পানির সাথে বিক্রিয়া করবে না, এল H2O, এরপরে এখান থেকে OH নিয়ে আসবা, তাহলে একটা পানি কমে যাচ্ছে। এই যে এখানে একটা, এখানে কি 2+, এখানে কি 5 হবে যেহেতু OH আসছে। আর কি হচ্ছে, হাইড্রোজেন যেহেতু চলে যাচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে দেখো এখানে H+ তৈরি হবে, একটা পানি আসলো না, সেটা হবে একটা ওজন, মানে তোমার হচ্ছে এটার নাম কি কেউ বলতে পারবা? হুম, H3O, ভারী পানি, হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে, কিন্তু ভারী পানির সঙ্গে কি? D2O। আচ্ছা দেখো, D2O, আচ্ছা এটা তাহলে আলাদা। দেখো, তাহলে এখান থেকে দেখো H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন প্লাস H+, তো এইরকম একটা যৌগ তৈরি হবে। এই যে এইটা আমাদের এইটাতে কাজ, ঠিক আছে? তো এইখান থেকে যে H+টা আলাদা হয়ে গেল না, এই যে এই দাদা H+টা তোমার কথাগুলো কেন অনেক আটকাচ্ছে স্লো শোনা যাচ্ছে। বাকিদের, বাকি তাহলে ঠিক আছে তো। ও নেট প্রবলেম, তোমার একটু নেট প্রবলেম। না দেখো, মানে তোমার কথাগুলা সাউন্ড আচ্ছা কম আসতেছে। এখন দেখো, দেখো, তো এখান থেকে H+, এই যে H+টা কি করবে জানো? এটা কার সাথে বিক্রিয়া করবে? এই যে ক্লোরিনটা আছে না, ওইখানে যে অ্যালুমিনিয়াম 3+ নিলাম, আর এই যে ক্লোরিনটা আছে না, এই ক্লোরিনের সাথে যুক্ত হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। তৈরি করবে। এই বিক্রিয়াগুলো যদি দেখাইতে পারো না, আর কি লাগে? আমি এটাই করতাম, বায়োলজিতে দিয়েছিলাম চিত্র, কেমিস্ট্রিতে দিয়েছিলাম তোমার হচ্ছে বিক্রিয়া, জৈব যৌগই 3টা দিছি আমার সময়। এই যে 22-এর যখন জৈব যৌগ করাবো দেখবো 3টা আসছে, আমি 3টাই দিছি। তো এইগুলাই তোমরা করবা, যে বিক্রিয়া দেওয়ার ট্রাই করবা সবসময়, সহজ লেখা বাদ, একদম ওই যে কি ব্যাখ্যার থেকে বিক্রিয়া দিবে বেশি, তাহলেই হবে। তো এইটা মনে রাখবা, এখানে H+ যেটা তৈরি হলো না,
এইটা মানে এটা কিন্তু আলাদা কিছু না। এটা মানে এইখান থেকে ওই হাইড্রোনিয়াম আয়নটা দেখাইলে হবে, না দেখাইলে হবে, ব্রাকেটে এটা বুঝাইলাম যে হ্যাঁ এটা এখান থেকে তার মানে এটা শুধু এইটাই। এইটা পরে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক, এসিডিও কেন হাইড্রোক্লোরিক তৈরি করতেছে, এই জন্য অম্লীয়। মানে যেইটা পানির সাথে বিক্রিয়া করে, এখন যদি ক্ষার তৈরি করতো পানির সাথে বিক্রিয়া করে, ক্ষার ধরো যে সোডিয়াম কার্বনেট তৈরি করতো, বা সোডিয়াম উম, কোনো একটা তৈরি করতো, আলাদা কিছু ক্ষার জাতীয়, তখন সেটাকে আমরা বলতাম কি, ক্ষারীয়। এইভাবে তোমরা এটা করবা এরপরেরটাতে দেখি আদ্র ফিলিশিত হয়নি কিনা। দেখো একটা জিনিস কতবার তোমার, এই যে এরপরে কি এটা কি করছে, যে X2+ দ্বারা সৃষ্ট জটিলের বর্ণযুক্ত হওয়ার কারণ বিশ্লেষণ করো। বিশ্লেষণ কারণ কি করবা, এই যে Cu2+, এই যে এর আগের ম্যাথটা, এই যে এটা কোথায় গেল, এই যে এটা কপার এটা কি ছিল, এটা ক্রোমিয়াম 3+ ছিল না, তো ওইখানে কি আসতেছে এটাতে দেখো X2+ মানে কপার 2+, তাই না? তো সেম ভাবে তোমরা ওই একই জিনিস, খালি ডিজেনারেট নন ডিজেনারেট আমি দেখাচ্ছি, তোমরা সেম ভাবে ওইটাই দেখাবা। এক্ষেত্রে দেখো কপারের ক্ষেত্রে কিন্তু কয়টা থাকে দেখো, যদি দুইটা চলে যায়, থ্রি ডি, থ্রি ডি কত হয়, 3D 10, থ্রি ডি 3D 9 হয়েছে না, 3D 9, হ্যাঁ 3D 9 4S0 কপারের ক্ষেত্রে। লিঙ্ক দিবার একটা কপার কপার 2+, কপার 2+-এর ক্ষেত্রে, কপার 2+-এর ক্ষেত্রে যদি এটা হয় তাহলে কি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা দেখো। তাহলে এই যে এটা কি, ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট অবস্থা। এখন এটাকে কি করবা, একটা হবে উপরে, আর নিচে কি, উপরে দুইটা নিচে তিনটা, এই যে, ঠিক আছে। সেম ভাবে এটা কি, তোমরা EX নাম দিবা, আর এটা E2G। পার্থক্য কি, ডেইলি বাংলাগুলো কথায় লিখবা, এইচ নিউ বা এইচ এর যে কোনো একটা, ঠিক আছে, বুঝতে পারছো না? আমরা এটাকে HC/ল্যামডা বলতে পারি, সুন্দর করে এটা ব্যাখ্যা করে দিবা, বুঝছো? ইয়া, জীবন, তো তোমরা এখানে হ্যাঁ প্রথমে জেনারেটের কথা বলবা, হচ্ছে তোমার ওই যে জেনারেট কাকে বলে, ওই সংজ্ঞাটা লিখবা, যে 5টায় সমশক্তি সম্পন্ন, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু কিছু লিগ্যান্ড পড়ছো না, লিগ্যান্ড, আমরা যখন জটিল যৌগ পড়বো হুম আছে, সিকিউএ আছে, আমরা পরে শেষের দিকে পড়বো, তখন জটিল যৌগ পড়বো না, তখন দেখবে জটিল যৌগের ক্ষেত্রে এই যে জটিল যৌগের আক্রমণের ফলে এই ডি অরবিটালে কি হয়, বিভাজন ঘটে। এই যে এখানে যে এইটা যে বিভক্ত হয়েছে না, এই বিভক্ত হওয়ার কারণটা কি জানো, লিগ্যান্ড, লিগ্যান্ড উইক লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ড, তোমরা আশা মনে হয় পড়ছো, উইক লিগ্যান্ড শক্তিশালী লিগ্যান্ড পড়ো নাই? অবশ্যই। এই যে ওই লিগ্যান্ড গুলোর কারণে এদের মধ্যে বিভক্ত বিভক্ত হয়ে যাবে এই দুইটা, লিগ্যান্ডের কারণে। তো এই লিগ্যান্ডের কারণে বিভক্ত হওয়ার কারণে কিন্তু এই ডিজেনারেট নন ডিজেনারেট অবস্থা তৈরি হয়। তাহলে নন ডিজেনারেট অবস্থা কার কারণে হয়? লিগ্যান্ড। হ্যাঁ, লিগ্যান্ড, ঠিক আছে। তো এইটা তোমরা এখান থেকে দেখবা। এরপরে অক্সাইডের ভৌত অবস্থার ভিন্ন কারণ ব্যাখ্যা করো। এখানে দুইটা তোমরা অক্সাইড পাবা, ঠিক আছে। এই অক্সাইডের দুইটা ভিন্ন তোমরা কিভাবে সেম, কিভাবে দেখাবা,
হ্যালো, হুম। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো এইটা কিন্তু এখন আমরা ঠিক আছে তো তখন। এটা আমরা পরের টাইপে যাবো, বুঝছো? দেন এর পরের টাইপে আমি এটা বলাবো। যখন আমরা তোমাদের অক্সাইড করবো না, অক্সাইড যোগ, তখনই এটা পাবো। তো অতএব এটা পরে করবো আমরা। হ্যাঁ, আপাতত স্কিপ করলাম এটা, ঠিক আছে? কারণ এটা টাইপের বাইরে চলে গেছে। এটা দেখো, ওই যে সেম দুটি পানির সাথে একই ধর্মের আচরণ করবে কিনা, দিনাজপুর বোর্ড 22 আসছে, AW, ঠিক আছে? এরপরে আসো 18। এই যে দুটি রঙিন যৌগ মধ্যে কোনটি রঙিন, সেম পারবা তো পারবো এখন, তো। তাই না? হ্যাঁ, এইভাবে পারবো পারবো বললেই কিন্তু কেমিস্ট্রিও তোমরা পারবা, ফিজিক্সের মতো। So, কিন্তু অধ্যায় অনেক বড়, এই অধ্যায়গুলো অনেক বড়, কয়েকটা করে ক্লাস নিতে হবে। দেখো, এই যে ক্লোরাইড যৌগের মধ্যে বর্ণের ভিন্নতা ব্যাখ্যা করো, এটাও পারবা। হুম। কেন? একটা মেন কথা অবস্থান্তর হলো, ওই যে তোমরা ওই নন ডিজেনারেট ডিজেনারেট অবস্থাটাই দেখাবা, আর কিচ্ছু না, ওইটুকুই শুধু দেখাবা। 20 নম্বর কি বলছে? 20 নম্বর স্লাইডে, এই যে এটাতে, আহ, এটা কি আলাদা টাইপের মধ্যে গেল নাকি? দাঁড়াও দেখি। পি ভিন্ন ভিন্ন সংকলনের মাধ্যমে হাইড্রেট গঠন করলেও কিউ শুধুমাত্র এক ধরনের সংকলনের মাধ্যমে হাইড্রেট গঠন করে। যেহেতু এটা সংকলনে গেল, তো সংকলন আমরা পরে করব। আচ্ছা, তারপরেও আমি বলি, তোমরা পিটা দেখো তো, কি পি যোগটা কি একটু বলে দিব। তোমরা এটা হোমওয়ার্ক করলে করিও, না করলে নাই, সমস্যা নেই, পরে পাবোই আমরা। দেখো, তো এই পিটা কি, পি আর কিউ কি? এটা ক্লাস করতে করতে কে ঘুমাইলো? ঘুমাই ঘুমাই গেছে নাকি? দেখো, না আছি। দেখো, পি কিউ এর মধ্যে এক ধরনের সংকলনের মাধ্যমে হাইড্রেট গঠন করবা। এটা তোমরা এখানে জাস্ট বলো যে পি আর কিউ কি। পি হচ্ছে 14, দ্বিতীয়তে ওটা 14 কার্বন আর এটা অক্সিজেন। কার্বন আর অক্সিজেন, কার্বন অক্সিজেন, ভেরি গুড। একটা কি, তাহলে একটা হবে ধরো যে হাইড্রেট, তাহলে একটাকে তোমরা CH4 ধরতে পারো, তাই না? CH4, তারপরে C2H6, এগুলো যে কোনো একটা ধরতে পারো। আর একটা কি, হাইড্রেট মানে পানি, H2O। তো দেখো, এই পানির কিন্তু সংকরণ কি জানো? পানির সংকরণ কি? sp3। sp2। এই না sp3, হ্যাঁ। sp3, কেন sp3? দেখো, হাফ নিব, এক জোড়া মুক্ত চাপ ইলেকট্রন। সর্বশেষ শক্তি স্তরে কয়টা? 6টা, যোগ একক একযোজি কয়টা? 2টা, প্লাস মাইনাস কিছু নাই, প্লাস 0, তাহলে 4sp3, ঠিক আছে? তো এইভাবে তোমরা দেখবা যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা সর্বদাই কি sp3 হবে, কারণ অক্সিজেন আর হাইড্রেট sp3 হবে, কারণ পানি হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো অনেকগুলো যৌগ হবে, C3H6, অনেক যৌগ। তো এই ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের সংকলন দেখাবে, ঠিক আছে? কিউ এক ধরনের সংকলনই তো করবে, কিউ শুধু কি করবে, sp3, কিন্তু অন্য কারোর সাথে আর গঠন করবে না, কারণ এটা নিষ্ক্রিয়র মতো আচরণ করে ফেলবে। কারণ দেখো, যেহেতু H2O এর ক্ষেত্রে আর আলাদা কোনো বন্ধন তৈরিই হবে না। আর H2O তো পানি শুধু, আলাদা কোনো বন্ধন হওয়ার কোনো চান্সই নাই। তো এই বিষয়টা তোমরা আরো ভালো বুঝবে যখন আমরা সংকলন করবো। সে কারণে তোমরা এটা করো না করো, এগুলা করবে। এই যে দেখো, কোন যৌগটা রঙিন ব্যাখ্যা করো। এই আয়রন, একটা আছে আয়রন, দেখো একটা আয়রন পাবা। কিভাবে বুঝলাম একটা আয়রন? হুম, কারণ যখন NH3 লিগ্যান্ড আসে না, যখন NH3 লিগ্যান্ড আসে, যখনই রঙিন যৌগ বলে, তাহলে একটা আয়রন
অবশ্যই হইতে পারে, এটা মাথায় রাখবা। আমাদের সময় আমি ওইভাবে মনে রাখতাম যে এখানে কিন্তু আয়রন। তো দেখো তো কোনটা আয়রন। 3 4, এন এর মান 3 4, 3 4, খুব জটিল কিন্তু, দেখছো? বের করো দেখি। হুম, কি ঠিক না নাকি? বের করো। তাহলে আয়রন এটা কি? যত সম্ভবত ইয়া হবে। ওয়াই যোগটা কি হবে দেখো। এটা আছে 4টা আর এটা আছে 5টা 6টা। এখানটা যাচ্ছে আমার একটা 4 একা 5 6 7 8, মানে শেষে আছে 6 আর এদিকে 2। 3d6 4s2। 3d6 4s2, তাহলে কি তৈরি হচ্ছে? আয়রন আয়রন। আয়রন। আরো একটা ওইভাবে অত কিছু দেখবা না, তোমরা কি দেখবা দেখো, এখানে 3 আর 2 আছে না, আর 4 আর 0 আছে না, এই 3টা এন এর মান, আর 2টা হচ্ছে হ্যাঁ এল এর মান। ঠিক হ্যাঁ। আছে? তাহলে এল যদি 2 হয় তাহলে ডি, তাহলে 3D, 3D পাচ্ছে না, 3D পাচ্ছ। আর একটা জিনিস দেখো, যখন তোমরা 3D পায়ে গেছো, এরপরে দেখো যদি 3D পাইছি, তো এইখানে কি আছে? 5। এটা থেকেও বুঝতে পারতেছি এটা কি, ডি। হুম। বুঝছো না? তাহলে 3D যেহেতু পায়ে গেছো, তাহলে এখন আর কি বুঝবা যে 3D যদি আসে, তাহলে ওয়াই এর ক্ষেত্রে 3D। হ্যাঁ, ঠিক হ্যালো, আছে। ঠিক আছে, কিন্তু তুমি কিভাবে বুঝবা যে এখন 3D? 6 কিভাবে হবে? স্পিন সংখ্যা। স্পিন, হ্যাঁ, স্পিন কোয়ান্টাম সংখ্যা এখানে টোটাল কয়টা? 4 আর 2 6টা। এই যে দেখো, 4টা আর 2টা 6টা, তাই না? হুম। এই যে এটা 6টা। হবে ক্রোমিয়াম। আর একটা হচ্ছে 4s2। আচ্ছা আচ্ছা। এই ক্রোমিয়াম হয়ে যাচ্ছে না তোমার মতে? 4s2 হবে না। 3d6 এই পর্যন্ত তো বুঝছো। 4s2, হ্যাঁ 3d6, 4s2 কেন আসতেছে? এই যে পরেরটাতে দেখো, পরেরটা না, ঠিক আছে ঠিক আছে, দেখো এই যে 4s2, এখান থেকে 4s2 বের করে নিয়ে আসো। এই যে আমরা এইটা থেকে পাইলাম 3d6, পরেরটাতে দেখো 4s2, তুমি এইটা থেকেই তো বের করলা, তাই না? ইয়া, ঠিক আছে, বেসিক ভালো আছে, বুঝছো? কোথায় বের করবা? এই যে দেখো, এক্ষেত্রে কি, এন এর মান 4, এল এর মান 0, তাহলে আমাদের কি আসতেছে? ইলেকট্রন কয়টা? স্পিন কোয়ান্টাম সংখ্যা কত? হাফ। তাহলে অবশ্যই এল এর মান যদি 0 হয় তাহলে S2 আর 4, তাহলে 4s2, এটা আয়রন। এখন আয়রনের ক্ষেত্রে যৌগ কেন তৈরি হচ্ছে, এক্স এর ক্ষেত্রে কেন হচ্ছে না, সেটা দেখবা। আয়রনের ক্ষেত্রে হওয়ার কারণ কি? ডিজেনারেট নন ডিজেনারেট এবার অবস্থাটা দেখাবা। ঠিক আছে? তোমরা প্রথম কথা, ডিজেনারেট কাকে বলে সেটা লিখবা। বুঝছো? প্রতিটাতে এরকম ম্যাথ আসলে ডিজেনারেট কাকে বলে, আর নন ডিজেনারেট কেন হচ্ছে, লিগ্যান্ড এখানে যখন আক্রমণ করতেছে, লিগ্যান্ড যখন চলে আসতেছে না, তখনই কিন্তু এটা তৈরি হচ্ছে। বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে একটু চিত্রটা ভিন্ন তোমরা পাবা, কেন পাবা সেটা আমি বলতেছি। এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি হবে জানো, 5টা আছে না, এই 5টা বিভক্ত তো হবে, ভালো কথা, কিন্তু বিভক্ত হয়ে এখানে একটা ইয়ে থাকবে, সেটা হচ্ছে এই যে এখানে দেখবা যে এখানে কয়টা, 3 4 5টা, আর কয়টা হবে? 6টা। 3d6, কারণ 4s2 0 হয়ে যাবে এটা। তাহলে এই যে এখানে কি হবে জানো, ও, এখানে তো নিচে আমি 5টা দিয়ে দিছি, 3টা হবে নিচে। তো এই যে এখান থেকে 1 2 3, এই যে দেখো, শক্তি তখন নিচের দিকে আসবে। তার মানে এখানে লিগ্যান্ড, এখানে আসে লিগ্যান্ড ইয়ে করছে, একে আসে লিগ্যান্ড ইয়ে করছে,
এই তখন এই এখানে যেগুলো থাকার কথা এগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, বুঝছো? এইভাবে নন ডিজেনারেট অবস্থা তৈরি হয়েছে। ব্যাখ্যা করতে পারবে না? দিনাজপুর বোর্ড উনিশ, আগে করো ব্যাখ্যা, নেক্সট দিন এটা নিয়ে আবার আলোচনা করবো প্রয়োজনে। এরপরে আসো এটাতে, 18 সালে হচ্ছে তোমাদের যখন পর্যায়বৃত্ত ধর্ম পড়ে, দেখো তাহলে 18 সালে যেটা এখানে কি, 18 সালে কি বললো যে 1 ও 3 সরাসরি পানি যুক্ত করা যায় না এখানে। এক হচ্ছে কি, গার সালফিউরিক অ্যাসিড। তুমি যখনই গার সালফিউরিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া দিবে না, তখন সঙ্গে সঙ্গে এখানে কি হয়ে যাবে জানো? উম, হ্যাঁ, পানি তো বাষ্পীভূত হবেই, তার সাথে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে, মানে একটা ইয়ে তৈরি হবে, মানে ধরো যে বিস্ফোরণ হবে আর কি, বুঝছো? যখনই তুমি গার সালফিউরিক অ্যাসিড এর মধ্যে পানির সাথে বিক্রিয়া দিবা, তখন একটা খুব অনেক বেশি তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হওয়ার ফলে ধরো যে যেখানে সেখানে পড়বে, বিস্ফোরিত হবে। এই জন্যই কিন্তু এটা কি পানির সাথে বিক্রিয়া করবে না, মানে দাদা বিক্রিয়া এটা করলে। তো মনে হচ্ছে আউট অফ সিলেবাস। ওয়েট ওয়েট, দাঁড়াও, তো নাই, এটা সিলেবাসে নাই। এটা তো এক নম্বর, এক নম্বর আচ্ছা অধ্যায়ের। আচ্ছা, শোনো শোনো, বলে যাই, আমার যেটা মনে আছে বলে যাই, সমাজ। শোনো, যখন এটা পানির সাথে বিক্রিয়া দিবা, তো বিক্রিয়া দিলে আহ চাইছে কি যে সরাসরি পানির এই বিস্ফোরণ হবে, এতে কি ক্ষতি হবে। সেম ভাবে সোডিয়ামও তো হচ্ছে, সোডিয়ামকে কি পানির সাথে আসলে তোমরা জানো না যে 1 নং গ্রুপের মৌলগুলা পানির সাথে আসলে হচ্ছে ইয়া করে, আগুন ধরে যায়, করো নাই? তারপর হচ্ছে ছুরি দিয়ে কাটা যায়, ক্ষার ধাতুকে হ্যাঁ ছুরি দিয়ে পড়ছি কাটা যায়। এটা ওই কনসেপ্টটা এখানে। আমরা নেক্সট দিন মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো পড়বো। এটা তো ইজি, এটা তো কম বেশি প্রতিটাই পারবা। তারপরেও তোমার কিন্তু তোমার প্রশ্নগুলো এই যে এখানে আছে, এই যে আরো সুন্দরভাবে ক্লিয়ার হবে। তোমার আজকে এই টাইপটা অন্তত শেষ করো, সুন্দর করে নোট করে। এখন তোমরা যদি চাও যে কালকে এটার উপর এক্সাম দিবা, কিন্তু আমি আপাতত কালকে এক্সাম নিব না, শুক্রবারে তোমাদের ক্লাসটা নিব না। আমি শুক্রবার, আমার শনিবার এক্সাম আছে, সে কারণে তোমাদের ক্লাস আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার। ন- হ্যাঁ। বুধ বৃহস্পতি শুক্রবার, হ্যাঁ, আরো 3 দিন আছে রে আমার তো পরীক্ষার সময়। তাহলে শোনো, আহ কি করা যায়, দাদা তোমাদের তাহলে, তোমাকে তো একদম মানে ওইভাবে এক্সাম নিতে বলি নাই, একদম যে ক্লাস দিতে হবে ওরকম না, তাহলে মানে জাস্ট শুধু কোশ্চেনটা কোশ্চেন পাঠাই বানা। দিবা। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ শোনো, তাহলে তোমরা এই টপিকের উপরে একটা এক্সাম দিয়ে দাও, আমি কালকে কোশ্চেনটা পাঠিয়ে দিব, তোমরা একটা দিয়ে দিবা, ঠিক আছে? ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা দিও। এখন হচ্ছে আর একটা কথা, এখন ইনশাল্লাহ বের হবে যখন আর একটা কথা বলবো, তোমাদের মাস শেষ হয়ে গেছে, বাসায় বলবা, বুঝছো? এখন হুম। বলো, এরপরে কি বলে যে ওরা ভালো খবর শুনলে কি বলে যে এর রেকর্ড হচ্ছে।